আসসালামু আলাইকুম, কনিচিওয়া। স্বাগতম আমাদের লাইফ আর্ট চ্যানেলে। আমাদের এইবারের সিরিজ চলছে হলো জাপানের পার্মানেন্ট রেসিডেন্ট পিআর এবং ন্যাচারালাইজেশন মানে জাপানিজ সিটিজেনশিপ নেওয়ার প্রক্রিয়া সংক্রান্ত বিষয়। তো এই পর্বে হলো আমরা কথা বলবো জাপানিজ সিটিজেনশিপ বা ন্যাচারালাইজেশন বা পাসপোর্ট কিভাবে নিতে হয় প্রক্রিয়াটা সম্পর্কে সকল তথ্য বলবো আর কি। তো আমরা দুইজন সাথে আছি, আমার নাম ফাতেমি, আমি শোভন। তো আমরা দুইজনে লাইফার কোম্পানি শুরু করেছি এই বছর এবং আলহামদুলিল্লাহ আমাদের এই কোম্পানির মাধ্যমে আমাদের টার্গেট হলো যে জাপানে অবস্থিত বাংলাদেশিরা এবং বাংলাদেশে অবস্থিত বাংলাদেশিরা যেন জাপানে বিভিন্ন চাকরি পাওয়ার সুবিধা, তারপর আপনার এই যে কোনো ধরনের জাপান সংক্রান্ত সকল ধরনের সাপোর্ট যেন আমরা দিতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আপনি কোম্পানিটা আমাদের দেওয়া। তো এইবার পর্বে আমরা ন্যাচারালাইজেশন একটু বলতে যাচ্ছি আসলে। তো পরবর্তী পর্বে আমরা জানতে পারবেন যে আসলে জাপানের পিআর এর থেকে ন্যাচারালাইজেশন বা পাসপোর্ট পাওয়াটা ইজিয়ার, অন্য দেশ থেকে একটু ডিফারেন্ট। কারণ হলো জাপানিজরা চায় যে আপনি এই দেশের পাসপোর্টটা নিয়ে এই দেশের সকল সুবিধা ভোগ করেন, আপনার নিজের দেশের পাসপোর্টটা নিয়ে যেন অত বেশি ভোগ করতে না পারেন আর কি। তো এইটা হলো জাপানিজ গভর্নমেন্টের একটা পলিসি। তো এই জন্য পুরো অনেক আজ থেকে প্রায় 5-10 বছর আগে যে সিস্টেমটা ছিল, পিআর পাওয়ার জন্য 10 বছর ওয়েট করা লাগতো জাপানে, মানে জাপানে বসবাস করা। কিন্তু এইটাকে এখন পাসপোর্টের ক্ষেত্রে অনেক ইজি আগের থেকেও ছিল। পাসপোর্টের ক্ষেত্রে রুলস হলো আপনি জাপানে 5 বছর থাকতে হবে, কিন্তু এই 5 বছর কিভাবে থাকে, 5 বছর জাপানকে ট্যাক্স পে করতে হবে আর কি। এইটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট। তো আপনি চাকরিজীবী অবস্থায় 5 বছর যদি জাপানে থাকেন এবং আপনার বয়স যদি 20 প্লাস হয়, সেই ক্ষেত্রে আপনি জাপানের পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এখানে যদি আপনার জাপানে কোনো ধরনের আন্ডারগ্রেড হোক, আপনার মাস্টার্স হোক, পিএইচডি হোক, যে কোনো একটা ডিগ্রি যদি আপনার এখানে জাপান থেকে নেওয়া থাকে অথবা মাল্টিপল ডিগ্রি হোক, সেই ক্ষেত্রে আপনার ডিগ্রিটা শেষ করার পরে 5 বছর না হয় 3 বছর আপনি যদি চাকরি করেন, মানে জাপান সরকারকে ট্যাক্স দেন, সেই ক্ষেত্রে আপনি জাপানের পাসপোর্ট মানে ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অনেকেই প্রশ্ন করে আমি কি বাংলাদেশের পাসপোর্ট কি ত্যাগ করতে হবে কিনা। ইয়েস, জাপানের নিয়ম অনুযায়ী আপনি দুই দেশের পাসপোর্ট ক্যারি করতে পারবেন না। 20 বছর পর্যন্ত আপনি পারবেন দুই দেশ, কিন্তু এর বেশি হয়ে গেলে আপনি পারবেন না। যে কোনো একটা দেশ আপনাকে সিলেক্ট করতে হবে। কিন্তু হ্যাঁ, আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনের উপর বেস করে আপনার বাংলাদেশ, যেহেতু আপনি পূর্ববর্তীতে বাংলাদেশ নাগরিক ছিলেন, সেই হিসেবে আপনি বাংলাদেশের সকল ধরনের উত্তরাধিকার সূত্রে যে সুবিধাগুলি পাওয়া দরকার আপনি সেগুলি পাবেন। এইগুলি নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এরপর আসি হলো আসলে পাসপোর্টটা হলো কাদেরকে দেওয়া হয় বা কি হিসেবে দেওয়া হয়, আমরা অ্যাপ্লিকেশন কখন করবো। ঠিক আছে, আমার 3 বছর হইলো জবে বা আমার 5 বছর জবে হলো, আমি কি এখনই করবো, কেমনে করবো। হ্যাঁ, কিছু কিছু জিনিস আপনার ক্রিমিনাল রেকর্ড যেন ক্লিন থাকতে হবে আর কি। আপনার কোনো ধরনের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আপনার ব্যাকগ্রাউন্ডে দুই দেশে, এই জাপানেও এবং বাংলাদেশেও, দুই দেশে আপনাকে ক্লিন থাকতে হবে। এই রেকর্ডগুলি ওরা চেক করবে। ডকুমেন্টস আসলে দুই ধরনের ডকুমেন্টস থাকে। একটা হলো আপনি জাপান থেকে পাবেন, জাপান রিলেটেড ডকুমেন্টস গুলি মেইনলি হলো আপনার কাজ, জব রিলেটেড, আপনি ট্যাক্স রিলেটেড, তারপর হলো আপনার কি মানে আপনি কোন কোন ধরনের সার্টিফিকেশন কিছু পেয়েছেন নাকি, জাপানিজ লেভেল আপনার ভাষা কতদূর আছে, এইগুলি হলো জাপান থেকে নেওয়া আর কি। সার্টিফিকেশন বলতে বোঝাচ্ছি আপনার ডিগ্রি গুলিও হবে, প্লাস এডিশনাল কোনো সার্টিফিকেশন থাকলে সেগুলিও কাউন্ট হবে আর কি। আর বাংলাদেশ থেকে মেইনলি আপনার আসবে হলো আপনার ফ্যামিলি ট্রি, বাবা মা ভাই বোন তাদের সংক্রান্ত তথ্য। আপনার যদি ভাই বোন থাকে সবার প্রত্যেকের বার্থ সার্টিফিকেট, নিজের বাবা মার ম্যারেজ সার্টিফিকেট, আপনার যদি বিবাহিত থাকে তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেট, এবং আপনার বাংলাদেশে মানে পুলিশ ভেরিফিকেশন আসলে ডিপেন্ড করে, মানে দরকার হয় না এই মুহূর্তে, আগে লাগতে পারে আমি শিওর না, কিন্তু আসলে দরকার হয় না। অনেক ক্ষেত্রে বলতেও পারে যে পুলিশ ভেরিফিকেশন নিয়ে আসে। তো মোটামুটি দুইটা ভাগ করে আসলে আপনাকে দেওয়া লাগে। এবং আপনি যে জাপানে যতদিন বসবাস করেছেন সেটা হিস্ট্রি, যে কোথায় কোথায় থেকেছেন, কোন কোন অ্যাড্রেসে থেকেছেন, আপনার কোম্পানিগুলি কোন অ্যাড্রেসে ছিল, এরকম সকল তথ্যগুলি আপনাকে দেওয়া লাগে আসলে। তো টোটাল ডকুমেন্ট লিস্ট আসলে কয়টা, গভর্নমেন্ট থেকে আসলে 12টা, কিন্তু 12টাতে হয় না, কারণ 12টার মধ্যে বলা হচ্ছে কি যে আপনার বাংলাদেশের আপনার কথা ফ্যামিলি ট্রি বা ফ্যামিলি প্রুফ রিলেটেড ডকুমেন্টস এই একটা লিস্টে আলাদা আছে। কিন্তু অ্যাকচুয়ালি ওই লিস্টের মধ্যে, ওই একটা ক্যাটাগরির মধ্যে আপনার মিনিমাম হলো 5 থেকে 7টা, ক্ষেত্র বিশেষে 10টার বেশিও ডকুমেন্টস জমা দেওয়া লাগতে পারে। তো আমি বলবো যে আনুমানিক 25 থেকে 30টা ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস জমা দেওয়া লাগে এবং প্রত্যেকটা 2 কপি করে দেওয়া লাগে। তো ওভারঅল প্রায় মানে এরকম একটা বড় ফাইল হয়ে দাঁড়ায় আর কি, এটা আমরা জানি। তো এত বেশি কমপ্লিকেটেড না করে আসলে আপনার বেতনের স্কেলটা কিরকম আছে, আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি নাই, আপনি যদি ক্লিন থাকেন, আপনার ড্রাইভিং রেকর্ড ক্লিন আছে, আপনার ড্রাইভিং লাইসেন্সটা আছে, এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনার ফ্রি থাকলে আপনি আসলে ন্যাচারালাইজেশনে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন।
পিআর এর সময় জাপানিজ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টটা চেক হয় না, কিন্তু পাসপোর্টের সময় জাপানিজ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টটা চেক হয়। এবং সে যদি আপনার মানে অক্ষর অক্ষর হওয়ার আগে আর কি, তো সেক্ষেত্রে আপনার যদি কথা বলতে সমস্যা হয় সেক্ষেত্রে তাদের সাথে ইন্টারভিউর সময় তখন আপনাকে একটা মিনিমাম একটা ছোটখাটো একটা টেস্ট দেওয়া লাগে আপনার কতদূর জাপানিজ লেভেলটা আছে এটা জানার জন্য আর কি। তো প্রসেসটা হলো তিনটা ইন্টারভিউ। প্রথম ইন্টারভিউ হলো আপনার জাস্ট আপনি আপনাকে জাজ করে যে আপনি আসলে সামনে আগাতে পারবেন কি পারবেন না। দ্বিতীয় ইন্টারভিউ তিনটা আসলে, প্রথম একটা ডিসকাশন পিরিয়ড কনসাল্টিং, তারপরে হলো আপনার ডকুমেন্ট সাবমিশন, এরপরে 6 মাস থেকে 1 বছর সময় লাগে, তারপরে আপনাকে একটা ইন্টারভিউতে ডাক দিবে। এই ইন্টারভিউতে পাস করলে 1 মাস 1.5 মাস, ক্ষেত্র বিশেষে 3 থেকে 4 মাসের মধ্যে আপনাকে পাসপোর্টটা দিয়ে দিবে। এবং পাসপোর্টটা যে কিছুটা বাংলাদেশে গ্যাজেট অফিসারের মতন, যেরকম যে আপনার গ্যাজেটের লিস্টে নাম আসে, এরকম ভাবে জাপানিজ হয়ে গেলে আপনার জাপানিজ গ্যাজেট মানে এরকম একটা সরকারি ওয়েবসাইট আছে, এখানে আপনার লিস্টে আপনার নাম আসবে যে তাকে জাপানিজ নাগরিকত্ব দেওয়া হয়েছে। তো আমরা আরো কিছু বিষয় নিয়ে মানে এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের প্রবলেম আসে, ডকুমেন্টস আসে, আমরা সবকিছু নিয়ে আমরা লাইফার সেই ধরনের সার্ভিস প্রোভাইড করে, কনসাল্টিং অ্যাটলিস্ট। লয়ারের ক্ষেত্রে অনেকে লয়ার পছন্দ করে বা লয়ার নিজেও অ্যাপ্লাই করা যায়, লয়ার দিয়ে অ্যাপ্লাই করা যায়, সেই ক্ষেত্রে লাইফ আর লয়ারকে পরিচয় করে দেওয়া বা আপনার ওই লয়ারের সাথে যোগাযোগ বা ওইটা আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি আর কি। কিন্তু ইনিশিয়ালি যে সার্ভিসটা আমরা খুবই কম খুবই স্বল্প মূল্যে 1 মান ইয়েন মানে 10,000 ইয়েনে আমরা 1 থেকে 1.5 ঘন্টা কনসাল্টিং করে আপনি আসলে কি করা উচিত, কবে অ্যাপ্লাই করা উচিত, এই যাবতীয় তথ্য বলে আমরা আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমাদের শোভন ভাই, উনিও জাপানিজ ন্যাচারালাইজেশন করেছেন। উনার ক্ষেত্রে উনার ব্যাকগ্রাউন্ডটা কি এবং উনার ক্ষেত্রে কি ধরনের এক্সপেরিয়েন্স দিচ্ছে আমরা একটু শুনবো। হ্যাঁ প্লিজ। ওকে, থ্যাংক ইউ ফাতেমি। তো আমার একটু ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাখ্যা শুরু করি এবং আমি কবে জাপানিজ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং আমার সিচুয়েশন কিরকম ছিল সেগুলো নিয়ে এখন একটু কথা বলবো। তো আমি জাপানে এসেছি 2008 সালে, ছাত্র অবস্থায় এসেছিলাম। তারপর আমি 2015 সালে জাপানের ইউনিভার্সিটি থেকে মাস্টার শেষ করি এবং এরপর জবে ঢুকি। এবং জবে ঢুকি আমি 2015 এর 2015 এর এপ্রিল থেকে জবে ঢুকি এবং আমি পাসপোর্ট অ্যাপ্লাই করি 2020 এর জানুয়ারি মাসে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি আর কি। তো আমার প্রসেসটা ছিল আমি মোটামুটি 2018 বা 19 সালের দিক থেকেই পাসপোর্টের চিন্তা ভাবনা করতেছিলাম। কারণ আমার ওয়াইফ মানে বিদেশি, উনি বাংলাদেশি নন, এবং আমার পরিবারের 3 ছেলে মেয়ে, তাদের সবার জন্মই জাপানে এবং হয়তো জাপানে লং টাইম থাকবো, এরকমই একটা পরিকল্পনা। তো সে কারণে আমি জাপানের পাসপোর্ট নেওয়ার চিন্তা করি। এবং কেন 2019-20 সালের দিকে অ্যাপ্লাই করলাম, তার কারণ আমি তখন আর কি জাপানে একটা বাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছিলাম এবং বাড়ি কিনতে হলে জাপানে ব্যাংক লোন লাগে এবং ব্যাংক লোনের ক্ষেত্রে মানে বিদেশি এবং জাপানিজ এদের ক্ষেত্রে অনেকটা ইন্টারেস্ট রেট এরকম বেশি হয়। তো তখন ভাবলাম যে আসলে যেহেতু লং টার্ম জাপানে থাকবো এবং বাড়ি করার চিন্তা ভাবনা করছি, তো পাসপোর্টটা করে রাখা ভালো আর কি। তো সেই হিসাব থেকে আমি 2019-এর মাঝামাঝি থেকে এই পাসপোর্ট করার প্রসেসে হাত দিয়ে শুরু করি। তো বিভিন্ন আসলে যারা জাপানিজ পড়তে পারে তারা ওই মিনিস্ট্রির অনলাইন পোর্টাল সাইটে গেলে আসলে সব তথ্য এখানে দেওয়া আছে। আমি কোনো লয়ার ইউজ করি নাই, সবকিছু নিজের মাধ্যমে করেছি। তো প্রথমে ওই জাপানের মিনিস্ট্রির ওই ওয়েবসাইটে গিয়ে ওদের কি কি রিকোয়ারমেন্ট লাগে, প্রসেস কি ওগুলো দেখি। তো দেখে প্রথম কাজটা ফোন করে একটা বুকিং দিতে হয় যে আমি ওই দিনের ওই সময় এই পাসপোর্ট রিলেটেড সৌদান বা ডিসকাশনের জন্য আসবো। তো আমি ওইরকম একটা বুকিং দেই। বুকিং দেওয়ার পর ওদের ওই মিনিস্ট্রি অফিসে যাই। তো ওইখানে গেলে প্রথম দিন আমি একাই, তো একজন গেলে ওইখানে লোক আর কি আমাকে ডিটেল প্রসেসটা এক্সপ্লেইন করে, ব্যাখ্যা করে যে আমার কি কি কাগজপত্র লাগবে। তো সব ব্যাপার আসলে কাগজপত্র জমা দেওয়ার ব্যাপার। তো ওর একটা 2 পৃষ্ঠার একটা বিশাল কাগজে প্রায় 50-60টা রিকোয়ারমেন্টের লিস্ট ছিল। ওইগুলো থেকে আমার ক্ষেত্রে কোন কোন কাগজ লাগবে ওগুলো আমাকে চেক মার্ক দিয়ে বলে দিয়েছে এই কাগজ আমাকে দিতে হবে আর কি। তো সেখানে আমি ওই প্রথম দিন ওই লিস্টটা নিয়ে আসি এবং এরপরে নিজের উপর আমি যত তাড়াতাড়ি ওই রিকোয়ার্ড ডকুমেন্ট গুলো ম্যানেজ করতে পারবো, আমি তত তাড়াতাড়ি পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারবো। তো সেখানে আমি ওই লিস্ট দেখে মানে জাপান থেকে বেশ কিছু কাগজ জোগাড় করতে হবে আর কি, বেশিরভাগই জাপান থেকে। এর বাইরে বাংলাদেশ থেকেও কাগজপত্র লাগবে এবং এর ক্ষেত্রে আমার ওয়াইফ যেহেতু আবার বিদেশি, সে মঙ্গোলিয়ান, তো মঙ্গোলিয়া থেকে কিছু কাগজপত্র আনতে হবে। আমার আসলে 3টা দেশ থেকে কাগজপত্র ম্যানেজ করার একটা ঝামেলা ছিল আর কি।
তো জাপান থেকে যে কাগজপত্র ছিল কি, জাপান থেকে মেইনলি ফাতিমে যেটা আগে বললো যে নিজের ওয়ার্ক হিস্টোরি, এডুকেশন হিস্টোরি, কোথায় কাজ করেছি, কোথায় কোথায় ছিলাম, এগুলো কাগজপত্র, এগুলো জোগাড় করা সহজ করে ব্যাপার না। আর আবার আমার দুই সন্তানের তখন অলরেডি জন্ম হয়েছিল, তারা আবার জাপানের টোকিওতেই দুই ভিন্ন ভিন্ন ওয়ার্ডে তাদের জন্ম হয়েছিল। তো তাদের জন্ম সনদ আনার জন্য ওই ভিন্ন ভিন্ন ওয়ার্ডে গিয়ে ওইখান থেকে তাদের জন্ম সনদ তুলতে হয়েছিল। তো আর মানে আমি যে কোম্পানিতে কাজ করেছিলাম আগের কোম্পানি থেকে কিছু কাগজপত্র এগুলো দরকার ছিল, তো ওগুলা তো আমার সমস্যা ছিল না। তো সমস্যা হয়েছিল হলো দেশ থেকে কাগজ আনতে গিয়ে, এবং সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে বাবা মার বিয়ের সনদপত্র লাগে। তো আমার বাবা মার বিয়ে হয়েছিল প্রায় 1974 বা 75 সালের দিকে আর কি। তো আসলে ওই সময়ের কাগজপত্র নাই, তো এটা আসলে নতুন করে তুলতে হয়েছে আর কি। তো মানে গ্রামের মানে ওই ইউনিয়ন পরিষদের অফিসে গিয়ে, কাজী অফিসে গিয়ে ঘোরাঘুরি করে এটা তুলতে হয়েছে। আর আরেকটা যেটা হয় হচ্ছে বাংলাদেশ হচ্ছে নিজের ফ্যামিলি ট্রি, শুধু নিজের না, মানে বাবা মার নাম, নিজের নাম, ভাই বোন থাকলে ভাই বোনের নাম, বোনের বিয়ে হইলে তাদের নাম, বোনের সন্তান থাকলে তাদের নামে একটা ফ্যামিলি ট্রি তৈরি করতে হয়। এবং এই ফ্যামিলি ট্রিতে রিলেশন, সবার সাথে সবার রিলেশন প্রমাণ করা যায়, এরকম কাগজপত্র লাগে কিছু। তো সবার যদি পাসপোর্ট করা থাকে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়, বা পাসপোর্ট না থাকলে ন্যাশনাল আইডি কার্ড বা অন্য সময় এসএসসি সার্টিফিকেট এগুলো দিয়ে করতে হয়। তো এই ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, দেখা যায় নামের গোলমাল, মানে আপনার পাসপোর্টে বাবার নাম একরকম কিন্তু বাবা মায়ের পাসপোর্টে নাম অন্যরকম, বোনের নাম অন্যরকম, মানে এইগুলা কিছু কিছু গোলমাল হতে পারে। তো এই ব্যাপারগুলো আসলে বাংলাদেশ থেকে কাগজপত্র তোলাটাই আসলে সবচেয়ে টাফ হয়, মানে আমার নিজের এক্সপিরিয়েন্স আর কি। তো যাই হোক আর কি, এটা মানে আমার ক্ষেত্রে প্রায় বাংলাদেশে কাগজপত্র তুলতে প্রায় 6 মাস বা 8 মাসের মতো আসলে সময় লেগে গিয়েছিল। তো আমি প্রথমে গিয়েছিলাম হচ্ছে 2019-এর মানে মার্চের দিকে, প্রথম মানে জাস্ট ওদেরকে জানার জন্য গিয়েছিলাম, লিস্টটা নিয়ে আসি। তবে 1 বছরের মধ্যে সব কাগজপত্র জোগাড় করে জমা দেই হচ্ছে আমি 2020-এর জানুয়ারিতে এসব কাগজপত্র আমি জমা দিই। তো জমা দেওয়ার পর ওরা আমাকে বলে যে আসলে, আমি আবার টোকিওর মেইন অফিসে আর কি জমা দিচ্ছি, তো ওইখানে একটু সবসময় ভিড় বেশি থাকে, আমাকে বলেছিল যে মানে 1 থেকে 1.5 বছরের মতো সময় লাগবে। বাট টোকিওর বাইরের অফিসগুলোতে গেলে অনেকে 6 মাসের মধ্যে হয়ে যায় আর কি। তো আমার 1-1.5 বছরের মতো সময় লাগবে বলেছিল। তো এরকম আমি ওয়েট করে করে আমি ওই পাসপোর্ট পাই হচ্ছে 2021-এর ডিসেম্বরে। 2021-এর ডিসেম্বরে আমার বাসার ঠিকানায় চিঠি আসে যে আমার আসলে অ্যাপ্রুভ হয়েছে এবং আমার মানে পাসপোর্ট আর কি হয়ে গেছে। কিংবা তখন আসলে করোনা বা কোভিড সিচুয়েশন ছিল। নরমালি আসলে এই পাসপোর্ট হইলে এখানে আর কি ওই কাগজটা নেওয়ার জন্য ওই মিনিস্ট্রিতে গেলে ওইখানে একটা ছোট একটা অনুষ্ঠানের মতো করে অফিসিয়ালি আপনার হাতে ওই কাগজটা ধরিয়ে দেয় আর কি। কিন্তু আসলে আমাদের সময় আসলে তখন জাপানের ভয়াবহ কোভিড সিচুয়েশন ছিল, এই জন্য কেউ আসলে সরাসরি ওই অফিসে যাইতে হয় নাই। কাগজটা আসলে লেটার প্যাকে করে আমার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর এই কাগজটা নিয়ে আমি 1-2 সপ্তাহ পর আমি ওই মানে পাসপোর্ট অফিসে গিয়ে আবার পাসপোর্টের আবেদন করে মানে পাসপোর্টটা আর কি পেয়ে যাই আর কি। তো আমার হিস্ট্রিটা ছিল হচ্ছে এরকম। শোভন ভাই ধন্যবাদ। তো আসলে মানে দুই দেশ থেকে, আমাদের বাংলাদেশ থেকে দুই দেশ থেকে যাতে ডকুমেন্টটা সাবমিট করতে হয় আসলে, তো মূলত বাংলাদেশের যে ডকুমেন্টস গুলি এটা নিয়ে আমাদের কষ্টটা হয় আর কি। তো বিভিন্ন জায়গা থেকে পুরানো ডকুমেন্টস বা মানে জাপানি সিস্টেমটা অনেক স্মুথ হয়ে যায়, আপনি একটা অফিসে যাবেন 2 থেকে 3 দিনের মধ্যে পুরো মোটামুটি সবকিছু। তো এটাই পার্থক্য আর কি, যে আমাদের দেশের ডকুমেন্টস গুলি একটু কষ্ট হয়ে যায়, কিন্তু এটা অসম্ভব না আর কি। আমাদের সাথে আপনার যদি জানা না থাকে কোনটা কোনটা কোথায় কি লাগবে, কথা বলে আমাদের সাথে আমরা হেল্প করব। ইভেন আপনার রিজুমি এখানে জমা দেওয়া লাগবে, সিভি, তারপর আপনার অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় কি লিখতে হয়, কোন ধরনের কোন ইনফরমেশন দিলে ভালো হয়, এই জিনিসগুলো আমরা আপনাদেরকে কনসাল্টিং সার্ভিস আমরা প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো লাইফআর্কের সাথে থাকুন, ভিডিও দেখুন, এবং আমাদের এই কনসাল্টিং সার্ভিস আমরা লিগ্যাল রেজিস্টার্ড কোম্পানি জাপানে, সুতরাং আমাদের এই কনসালটেন্সি সার্ভিস দেওয়ার মতন আমাদের পারমিশন আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের কাছে আসুন, আমরা প্রপারলি আপনাকে একটা গাইড দিয়ে দিব, আপনার পাসপোর্ট হোক, পিআর হোক, কিভাবে আপনি আগাতে পারবেন সবকিছু আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকুন। ধন্যবাদ।